এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো ঘুম থেকে উঠেই না ইষ্টবিতিটা করে বাসি ঘরটা ঝাড় দিয়ে এই যে কাপড়গুলো কেচে দিয়েছি। তো কালকে তো কাপড় ধুয়েছিলাম, দেখলেই কালকেগুলো শুকিয়ে গেল। এখনও কিন্তু আবার কাপড় ভেজাবো। তো তার আগে দেখো এই যে এই নাইটিগুলো আমার কালকে ভেজানো ছিল স্নানের সময়। তো এই নাইটিগুলো একটু ধুয়ে দিয়েছি সকালবেলায়। কেন বলো তো, এই যে বৃষ্টি গেল তো ঠিকঠাকভাবে কাপড় চোপড় শুকাতেও পারিনি, আর কাপড়ের মধ্যে যেন একটা ভিজে ভিজে গন্ধ। তো সেই কাপড়গুলোর মধ্যে যদি একটু স্রাফ না দিয়ে ভালো করে একটু না শুকিয়ে নিতে পারি, কাপড়ের এই দুর্গন্ধগুলো কিন্তু যাবে না। তাই তারপরে এদিকে ঘরে এসে মুখটা ধুয়ে নিয়েছি। ধুয়ে এই যে দেখো এখানে চা আর কেক নিয়ে নিয়েছি। কালকে কেক নিয়ে এসেছিলো, তোমাদের দাদাভাইকেও দিয়ে দিলাম। তারপরে এই যে দেখো এখন কেকগুলো এই বক্সটার মধ্যে রেখে দিচ্ছি, কারণ এমনিতে যদি খোলাভাবে রাখি না, প্যাকেটের মধ্যে করে এমনিতে যদি রেখে দিই তাহলে দেখবে এক্ষুনি পিঁপড়া চলে আসবে। তো এই বক্সটার মধ্যে নিয়ে আমি কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দেবো, না হলে পিঁপড়ের জন্য শেষে আর একটুখানি কেকও আর আমরা কিন্তু পাবো না, পুরো কেকে একদম পিঁপড়া খেয়ে নেবে। আর জানো তো বৃষ্টিটা যাওয়ার পর এখন যখন জলমলে রোদটা দিচ্ছে, তখন মনে হচ্ছে ঘরের সমস্ত কিছু নিয়ে আমি ধুয়ে ফেলি। কালকে কতগুলো ধুয়েছিলাম। তারপর সকালবেলায় তো নাইটিগুলো, তারপর এখন আবার সোফার কাভার টাবার এগুলো এখন ভিজিয়ে নেব। তো তার আগে দেখো এখন আমি কিন্তু চাটা খেয়ে নিচ্ছি। চাটা খেয়ে এবারে বসে পড়লাম সবজি কাটতে। আর সবজি কাটতে সবজি কাটতে বসতে গিয়ে তো আরেক ঝামেলা লেগে গেল সবজি কাটতে গিয়ে। এই যে দেখো আমার হাতটা আবার একটু কেটে নিয়েছি। তো হাতটা যে কাটলাম না, দেখবে হাত কাটার পর না যেখানে ব্যথা সেখানে যেন আর বেশি করে ব্যথাটা লাগে। এদিকে তাড়াহুড়ো করে কাটছি, আর এদিকে না আমার একদম হাত যে জায়গাটা কেটেছে সেই জায়গাটা যেন আবার বারবার গিয়ে বটির মধ্যে লাগছে। যাই হোক, কষ্ট মষ্টে কাটলাম, কি আর করবো বলো, সেই শরীর অসুস্থ থাকুক যাই থাকুক, নিজেকে তো সংসারের কাজগুলো করতে লাগবে, আমার সংসারের কাজগুলো। তো এদিকে আবার বড় চিকেন নিয়ে আসলো, অনেক দিন বাদে কিন্তু আমার ঘরে চিকেনটা আসলো। তো দেখ চিকেনটা আনা হয়েছে। তো এবারে চিকেনটাকে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিচ্ছি। এদিকে পেঁয়াজ রসুন সমস্ত কিছু কাটা হয়ে গেছে। তোমাদের দাদাভাই আসলো ধুতে, ও কিন্তু চিকেন রান্না করতে পারে, কিন্তু ওই যে চিকেন ধুয়ে দেয় সমস্ত কিছু কেটে ওই পরিপাটি করে তারপর গিয়ে রান্না বান্না ওইটা কিন্তু ও পারবে না। এমনিতে রান্না করতে পারবে, কিন্তু ওই যে পেঁয়াজ কাটা রসুন কাটা চিকেন করা, পেঁয়াজ আচ্ছা 1-2টা কাটতে পারবে, কিন্তু রসুন তো নাই। তারপরে এই যে মাংস ধোয়া ওইটাও ও পারবে না। সব কিছু একদম রেডি করে দিলে ও গিয়ে রান্না করতে পারবে। তবে আজকে রান্নাটা আমিই করব, ও রান্না করবে না, যেহেতু ওর দোকান আছে। তো আবার এদিকে খাওয়া দাওয়া করে চলে যাবে। তো তাই এদিকে আমি রান্নাটা করব। তো ওকে বললাম মশলাটা একটু কষিয়ে দেওয়ার জন্য, তারপর না হয় আমি বাকি রান্নাটা করব। তো এদিকে দেখো এই যে মশলাটা এখন দেওয়া হয়ে গেছে মাংসর, আর এদিকে আমি এখন এই যে পোলাও করব একটু। ও বলছে একটু মাংস যেহেতু হচ্ছে একটু পোলাও করে নিতে। তো এদিকে দেখো চালটা আগে ধুয়ে একদম চালনিটার মধ্যে নিয়েছিলাম, আর তো প্রেসার কুকারের মধ্যে ঘি দিয়ে দারচিনি এলাচ শুকনো লঙ্কা বাদাম এগুলো ভেজে ঘিয়ের মধ্যে তারপর কিন্তু চালটাও দিয়ে দিলাম। এবার একটুখানি মিষ্টি আর লবণ এগুলো দিয়ে একটু হলুদ দিয়ে ভালো করে চালটাকে ফ্রাই করে তারপর কিন্তু আমি পরিমাণ মতো জলও দিয়ে দেবো। আগে তো একটা সময় আমি প্রেসার কুকারের মধ্যে পোলাওটা করতেই পারতাম না, আমি করতাম কড়ার মধ্যে। আর এই করে না কড়ার মধ্যে লেগেও যেত, তারপর অনেকটা সময় অপেক্ষা করতে হতো। আর যেদিন লেগে যাবে সেদিন দেখবে আবার এই কড়াইকে একটু ভিজিয়ে রেখে মেজে কষে তারপর কড়ার মধ্যে গিয়ে আমার বাদ বাকি রান্নাবান্না করতে হতো। আগে তো পোলাওটা করে নিতাম, তারপর গিয়ে মাংসটা করতাম, অনেকটা সময় লাগতো। আর এখন যেহেতু প্রেসার কুকারে শিখে গেছি, এখন আর প্রেসার কুকারের নিচ দিয়ে লাগেও না, আর একদম আমার কোনো যেন ঝামেলাই নেই। প্রেসার কুকারে একদিকে বসিয়ে দিতে পারি, আরেকদিকে মাংসও রান্না করে নিতে পারি। তো এদিকে দেখো আমি আলু আর পেঁয়াজ আস্ত পেঁয়াজ গোটা দিয়েছিলাম, আর বাঁশফোড়নটা ভেজে কিন্তু নামিয়ে নিয়েছি। নামিয়ে কিন্তু তোমাদের দাদাভাইকে বললাম মশলাটা একটু কষিয়ে দিতে। তো ওইদিকে মশলাটা কষিয়ে দিয়েছে, মাংস কিন্তু বসানো হয়ে গেছে। এবারে বাদ বাকি রান্নাবান্না আমিই করব। তো এদিকে দেখো কটুকাটিগুলো কয়েকটা খালি হয়েছে, এই কটুকাটিগুলো এখন ধুয়ে নেব। কেন বলো তো, এই যে কটুকাটিগুলো না এখন তো আর এগুলোর মধ্যে কোনো কিছু নেই, খালি হয়ে আছে। তো যখন আবার ভরবে তখন তো আবার রাখবো। তো এখন সামনে আবার পুজো পার্বণ আসছে, দুর্গা পুজো আসছে। তো ভাবলাম এগুলো যদি ফেলে রাখি একসাথে আবার অনেকগুলো আমার হয়ে যাবে, কুটোকাটি পড়বে। তো একসাথে আবার এতগুলো নিয়ে বসতে লাগবে, আমার একা সংসার, আমার তো সব দিক সামলাতে লাগে। তো একটু একটু করে যদি না গিয়ে রাখি না, তাহলে আমার অনেকটা সমস্যা হয়ে যাবে। তো তাই ভাবলাম যে না, এখন থেকে যা কটুকাটি খালি পড়ছে ওগুলোই ধুয়ে নেব। কি বলতো, ওই যে কটুকাটি এখন খালি হচ্ছে, এখন যদি না ধুয়ে রাখি না, আবার জিনিসটা নিয়ে নিই, তখন দেখবে আবার একটা পুজো টুজো আসলে না, তখন ঘরের আনাচে কোনাচে যা থাকে সমস্ত কিছু না ধুতে পারলে যেন ভালো লাগে না। সবসময় তো আমরা সারা বছর সংসারের ঘরের সমস্ত কিছু ধোয়া দায়ী কাছাকাছি এগুলো কিন্তু আমাদের সবসময় থাকে। তারপরে একটা পুজো পার্বণ আসলে যেন আরও যেন অনেকগুলো কাজ বেড়ে যায়। তো এই কটুকাটিগুলো যদি এখন না তো যখন দেখবে একটা কোনো কিছু রাখলাম, তো সে আবার এগুলোকে আরেকটা জায়গায় রেখে আবার ধুতে লাগবে, সে আরেক ঝামেলা। তাই এগুলোকে এখন ধুয়ে রেখে দেবো, যখন আবার যেটা নেবার তখন নিয়ে নিতে পারবো। তো এদিকে দেখো এই ঝলমলে রোদ দেখে মন কি আর ঘরে রাখা
যাই, কাপড় তো ধুচ্ছি, সাথে সাথে বালিশগুলো রোদে দিয়ে দিলাম। আর একটা কারণ আছে, তোমাদের দাদাভাই নাকি গাঁটটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে, তো কালকে দিয়েছিলাম শেষের দিকে, তো রোদটা ঠিকঠাক লাগেনি, তো তাই আজকে সকালবেলায় দিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাইয়ের প্যান্টটা তো কালকে ধোয়া হয়েছে, প্যান্টটা একটু উল্টে পাল্টে দিচ্ছি। দেখবে কাপড় রোদে দিলে না, যদি একটু উল্টে পাল্টে না দেওয়া হয় সেই কাপড় কিন্তু শুকাতে অনেকটা সময় লাগে। তো এদিকে কুল বালিশও দিয়ে দিলাম একটা টুলের মধ্যে, আর একটা টুলের মধ্যে বালিশগুলো দিয়ে দিলাম, একদম গরম করে তারপর ঘরে নিয়ে যাব। আর এদিকে প্যান্টও একটু উল্টে পাল্টে দিয়েছি, দিয়ে এসে এদিকে দেখো আবার গরম মশলার গুঁড়োও করে নিয়েছি। তো একটু রোদে দিতে পারলে ভালো হতো, আরও অনেকটা গুঁড়োটা ভালো হতো। তো এখন যেহেতু আবার মাংসের মধ্যেও দেবো, তো তার জন্য এমনিতে করে নিয়েছি একটু বেশি করে, একটু আগে দিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখবো, না হয় শিলনোড়ায় বেটে দিলেই একটুখানি হয়ে যাবে, মানে একটু বাটা দিলেই হয়ে যাবে। তো এদিকে দেখো গুঁড়োটাকে কিন্তু একটা কৌটোর মধ্যে এখন রেখে দিচ্ছি। এভাবে মশলার গুঁড়ো না ঘরে বানিয়ে নিলে ভালো হয়। এমনিতে যে বাজার থেকে প্যাকেটগুলো আনা হয় ওগুলোর মধ্যে তো গরম মশলার গন্ধই থাকে না, কীরকম জানি লাগে, ওগুলো খেয়ে জন্য আমি টেস্ট পাই না। আর এই যে মশলাটা করলাম, এটা দেখবি একটুখানি দিলেই কিন্তু স্মেলটা আসে। তো আমি সবসময় না এখন এভাবেই করে রাখি। আগে আমার প্যাকেট আনা হতো, কিন্তু এখন আমি প্যাকেট দিয়ে করি না, এখন নিজে এভাবে এই গরম মশলার গুঁড়োটা ঘরে বানিয়ে নিই। তো এদিকে দেখো এই যে মাংসের জন্য এখানে নিয়ে নিলাম বাটিটার মধ্যে, একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি। আর এদিকে তো বাদ বাকিটা কৌটোর মধ্যে নিয়ে নিলাম। তো কৌটোটা রেখে দেবো, এরকম গুঁড়ো বানিয়ে রাখলে না রান্নাবান্নার সময় দেখবে খুব মানে সুবিধা হয়। আর না হলে তো আবার রান্নাবান্না বসিয়ে গুঁড়ো করা অনেকটা কষ্ট। তো কাল পরশুর দিকে গুঁড়ো করার কথা ছিল, তো হয়নি। তো এখন যেহেতু মাংসের মধ্যে দিতেই লাগবে, তাই জন্য এখনই বানিয়ে নিলাম। তবে একটু রোদে দিয়ে তারপর বানাতে পারলে খুব ভালো হতো, গুঁড়োটা আরও অনেকটা সফট হতো। তো এটা তো একদম মানে কয়েকটা দানা দানা আবার একটুখানি রয়েছে, দানা দানা না, ওই যে এলাচের এগুলো রয়েছে। তো যাই হোক, এদিকে দেখো আমার মশলার গুঁড়ো তো মানে করা হয়ে গেছে। এবার এদিকে এখন এই যে মশলাপাতি রাখলাম, এই কৌটোটাকে একদম ঢেকে রেখে দিচ্ছি, কারণ জানোই এটার মধ্যে না হলে কি যেন গুঁড়ো গুঁড়ো করে থাকে। তো তাই একদম ঢাকা দিয়ে এভাবে কিন্তু রেখে দিচ্ছি। আর মানে মুখটা তো এই সাইড দিয়েছিল, মানে চামচটা যে রাখা, তাই জন্য ঢাকাটা যেন ঠিকঠাকভাবে মানে লাগেনি। তো তার জন্য এভাবে আমি আবার ঠিকঠাক করে রেখে দিয়েছি। দিয়ে এই জায়গাটা দেখো ভালো করে একদম পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এবারে নিচটাও একটু ভালো করে মুছে দিচ্ছি। আর মিক্সার গ্রাইন্ডারটাকে না নিচে রাখা হয়েছে, কারণ মিক্সার গ্রাইন্ডার তো আমার সবসময় লাগে না। আর কি বলো তো, ওই যে স্টিলের র্যাক, তারপর চামচের মশলাদানি, এই মিক্সার গ্রাইন্ডার একসাথে থাকলে যেন একটু অসুবিধাও হয়। বিশেষ করে এটা আমার বড় এরকমটা করেছে, তো আমি ভাবলাম কি থাকবে, এখানেই থাকুক। আমার তো আর মিক্সার গ্রাইন্ডার সবসময় লাগে না, যখন লাগবে তখন না উপরে তুলে মশলাটা বানিয়ে নিতে পারবো। তো এই জায়গাটা আমার একটু বাঁচলেও অনেক কিছু করাও যায়, বাড়তে গেলেও কোনো অসুবিধা হয় না। তারপরে এই যে দেখো এখন মাংসের মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়োটা, দিয়ে আর একটু কষা কষা করে নামিয়ে নেবো, কারণ পোলাওর সাথে যদি একটু কষা কষা না হয় ভালো লাগবে না। আর আমার ঘরে এমনিতে চিকেন কষাটাই খাওয়া হয়, বেশি ঝুলঝুল হলে না ভালো লাগে না খেতে। আর দেখো কালারটা কি সুন্দর হয়েছে। তোমাদের দাদাভাই চলে গেলো স্নান করতে, তো আসলেই ওকে খেতে দিয়ে দেবো, আমিও খাওয়া দাওয়াটা করে নেবো। মাংস হলো তো আমার মানে আর কোনো কথাই নেই, আমি তো আবার একটু মাংসপ্রেমী, তাই। তো এদিকে দেখো মাংস আমার নামানো হয়ে গেছে, এবারে বাটিটাকে জায়গা মতো রেখে দেবো, দিয়ে গ্যাস ট্যাস সমস্ত কিছু মুছামাছি করে পরিষ্কার করে রেখে দেবো। ওই যে তোমাদের দাদাভাই বাজারে গেল, আর এই ফাঁকে আমি এদিকে কাটাকুটিটা করে নিয়েছি, তাই কিন্তু আমার রান্নাটা ঝটপট হয়ে গেছে, না হলে তো তাড়াতাড়ি না রান্নাটা হতো না। তারপর পোলাওটাও না প্রেশার কুকার থেকে নামিয়ে আর একটা হাঁড়ির মধ্যে রেখে দিয়েছি, কারণ একদম যদি অতিরিক্ত গরমের মধ্যে থাকে না একটু নরম নরম হয়ে যায়। এমনিতে নরম হয়নি, তা আমি সবসময় এইভাবেই করি, প্রেশার কুকার থেকে নামিয়ে আর একটা জায়গার মধ্যে রেখে দিই, তাহলে একদম মানে ভাতগুলো খুব ভালো হয়। তো এবারে দেখো নালিয়ে পাতা এনেছিল কালকে, তো এগুলো আর কালকে মানে ছাড়ানোর জন্য সময় পাইনি, তো তার জন্য এখনই আমি এগুলোকে ছাড়িয়ে রাখছি। না হলে এমনিতে যদি খোলা অবস্থায় রেখে দিই না ফ্রিজের মধ্যে, পাতাগুলো নেতিয়ে যাবে। একদিন যে রাখা হয়েছে তাই জন্য পাতাগুলো পুরো নেতিয়ে আছে, তো তাই জন্য এইভাবে না প্যাকেটের মধ্যে রেখে দিচ্ছি। এইভাবে থাকলে খুব সতেজ থাকে পাতাগুলো, ধনে পাতা বলো আর যে কোনো শাকসবজি বলো প্যাকেটের মধ্যে রাখলে খুব ভালো হয়। আর আমি তো ধনে পাতা সিজন আসলে আমার ঘরে ধনে পাতা কিন্তু একদম 1 সপ্তাহ 15 দিনের জন্য কিন্তু স্টোর করে রেখে আমি কিন্তু রান্না বান্না করি। যখন নতুন ধনেপাতা বেরোয় যা একটা মানে ভালো লাগে, যে কোনো তরকারির মধ্যে দিলে একটা টেস্টও যেন হয়, কি একটা স্মেল মানে বের হয়, আর যা দামও তো থাকে কি পরিমাণে। তো যাই হোক, এদিকে দেখো এই জায়গাটাকে ভালো করে একদম পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এবারে চলো ফাইনাল লুকগুলো একটু দেখিয়ে দিই। এই যে দেখো পোলাওর লুকটা, এখন বেশ শিখে গেছি পোলাওটা রান্না করতে। আর আরেকবার তোমাদেরকে দেখাই চিকেনের কালারটা, তোমরা একটু বলো তো যে কীরকম হয়েছে। এই যে দেখো চিকেনের কালারটা বেশ লাগছে না দেখতে, একদম দারুণ টেস্টও কিন্তু হয়েছে। বলে না রসিয়ে কষিয়ে রান্না করলেই দেখবে সেই রান্নার টেস্টে একদম অন্যরকম আসে। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে বরমশাইয়ের দোকানে চলে গেল, আর আমি এদিকে এখন আমার কাজে লেগে পড়লাম। আমাদের হাউস ওয়াইফদের দেখবে, ঘরের মহিলাদের কাজের থেকে যেন আর ছুটি নেই। যে কোনো অফিস কর্মে, যে কোনো মানে জবের ক্ষেত্রে দেখবে, যে কোনো কাজের ক্ষেত্রে, জব বলো দোকানপাট বলো,
একদিন কিন্তু অফ ডে থাকবে। জবের ক্ষেত্রে যেরকম রবিবার দিন অফ ডে থাকে, তারপর দোকানের পাটের ক্ষেত্রেও কিন্তু দেখবে সাপ্তাহিক বন্ধ কিন্তু থাকে, যেরকম আমার বরের মঙ্গলবার দিন। আমাদের গৃহিণীদের কিন্তু আর কাজের থেকে, সংসারের কাজ থেকে কিন্তু আর ছুটি নেই, প্রত্যেক দিন কিন্তু সেই কাজকর্ম করে যেতেই লাগে। যে একদিন ছুটি পাওয়া যায় ওই রকম কিন্তু আমাদের কোনো দিন থাকে না। তবে এরকম একটা দিনও থাকলে ভালো হতো, কিন্তু আবার বলি যে এরকম দিন থাকলে ভালো হতো, তখন আর সংসারের কাজগুলো কে করবে বলো? মানে 4-5 জনের সংসার হলে ঠিক আছে, আজকে আমি করলাম কালকে তুমি করলে, কিন্তু একার সংসার হলো তো সে আমাকে করতে লাগবে, অফ ডের দিনও আমাকে করতে লাগবে। তো এটাই আবার ভাবি। তো যাই হোক, তোমাদের কাছে এটা বললাম বলে এটা আবার না যে আমি আমার সংসারের কাজগুলো একদম অসহ্য লাগে করতে, এরকমটা কিন্তু না। আমি আমার সংসারটাকে বড্ড ভালোবাসি, আর বিশেষ করে এটাই আমি ভাবি, প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা বউ, প্রত্যেকটা গৃহিণী কিন্তু এরকমটাই মনে হয়, ভাবে যে যার যার সংসারটা যেন মানে সবসময় আমরা চাই যে নিজের মনের মতো করে একটু সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখা। পুরুষ মানুষ তো ঠিক আছে বাইরের কাজকর্ম করছে, জব করছে, দোকানদারি করছে, বিজনেস করছে, মহিলারাও এখন কিন্তু জব করছে, বিজনেস করছে, তারপরেও দেখবে একটা মহিলাই কিন্তু পারে সুন্দরভাবে সংসারটাকে সাজিয়ে গুছিয়ে একসাথে সবাইকে নিয়ে মিলিয়ে পরিপাটি করে রাখতে। এটা কিন্তু পুরুষ মানুষের দ্বারা হয় না, এটা কিন্তু একটা মহিলাই পারে। মহিলা যেমন এরকম একটা সংসার গড়তে পারে, আবার অনেক মহিলা দেখবে সংসার কিন্তু ভাঙতেও পারে। সেই গড়া আর মানে সংসারটাকে গড়া আর ভাঙা কিন্তু একটা মহিলার কাছেই সব কিছু। মহিলারা চাইলে না সব কিছু করতে পারে। যাই হোক, এবারে দেখো, এবারে কাপড়গুলো যে ধুয়ে নিলাম এগুলো এখন মেলে দিচ্ছি। ছাদে দিতে পারলে ভালো হতো, তো ছাদে না অনেকগুলো কাপড়, তো দেখি বিকেলের দিকে নিয়ে দিতে পারি কিনা। যদি খালি হয় তাহলে তো দিয়ে দেবো, অনেকগুলো কাপড় পড়েছে। কারণ এখন তো সবার ঘরে ঘরে কাপড় তোপড় ধোয়া হচ্ছে, তাই। কারণ এই যে কতদিন যাবৎ বৃষ্টি হয়েছে, তো বৃষ্টি যাওয়ার পর রোদ যখন উঠেছে, আমি যেরকম ধুচ্ছি এরকম তো প্রত্যেকটা ঘরেই ধোয়া হচ্ছে বলো, তাই জন্য না আর যেন জায়গা হচ্ছে না। তো দেখি বিকেলের দিকে দিয়ে দিতে পারলে সুবিধা হয়, কারণ কাপড়গুলো আবার যদি সকালবেলায় ধুয়ে দিতে পারতাম তাহলে কিন্তু হয়ে যেত। তো আমি তো ভিজিয়েছিলাম একটু লেট করে সকালবেলায় চাটা খেয়ে গিয়ে, তাই জন্য আর ধুতে পারিনি। এত তাড়াতাড়ি ধুয়ে গেলে আমি তো বেশি আবার কাচতেও পারিনি, কাপড়ের আবার নোংরাটাও উঠবে না। অনেকদিন যাবত তো পাতা ছিল, তাই। তো এখানটা দিয়ে রাখলাম, এখানে না রোদটা বেশিক্ষণ যাবত থাকে না, তাই মানে 3টা পর্যন্ত থাকবে, তারপর থেকে অতটা মানে রোদের তাপটা লাগে না। তো দেখি কি করা যায়, আজকে শুকিয়ে নিতে পারলে খুব ভালো হয়, না হলে তো এই যে আবার যদি কালকে বৃষ্টি চলে আসে, এখন যেন বৃষ্টির কথা মনে হলেই ভয় লাগে। এই মানে এবারের বৃষ্টি না ত্রিপুরার যা অবস্থা করেছে, অতটা খারাপ অবস্থা হয়েছে ত্রিপুরার, মানে এরকম বন্যা আমি কখনো দেখিনি, মানে অতটা খারাপ অবস্থা। কোনো সাইড দিয়ে তো এখনও চলছে, এই মানে খাওয়া দাওয়ার বলো, সব দিক দিয়েই অসুবিধা হচ্ছে। জল একটু একটু করে কমছে, কিন্তু খুবই অসুবিধা হচ্ছে। কতজন মানুষের ঘরদোর চলে গেল, কি যে কষ্ট হচ্ছে চারিদিকে মানুষের। তো এদিকে দেখো এই নাইটিগুলো শুকিয়ে গেছে, তো এগুলোকে এবারে আলনার মধ্যে এনে রেখে দিচ্ছি। এখন না নাইটি কিছু ধুয়ে তুলে রাখবো, এই যে ধুয়ে দিলাম, তো এগুলো বেশ কতটা তুলে রেখে দেবো। বৃষ্টির জন্য আরও এতগুলো নাইটি ছাই আমার নামাতে হয়েছে, ততগুলো তো আর রাখবো না। আর এখানে যে এখন দেখলে নাইটিটা, ওইটা পরে কিন্তু আমি বেশিরভাগই সন্ধ্যাটা দিই। আর হলুদ নাইটিটা আর এই নাইটিটা সবসময় পরবো। আরেকটা নাইটি আমার বাথরুমে যাওয়ার নাইটি, ওইটাও কিন্তু আবার আরেকটা আছে, মানে বেশ অতগুলো নাইটি কিন্তু আমি বের করে রাখবো না, এগুলো রাখলে ঝামেলা আরেক। তো আর আমার এতগুলো নাইটি বের করে রাখা যায়, ওইটা আমার একদমই পছন্দ না। তো যাই হোক, আলনাটাকে গুছিয়ে এবারে চলে আসলাম। এসে দেখো বেডরুমের এই যে বিছানাটাকে একদম খাটের স্ট্যান্ডগুলোকে ভালো করে একদম মুছে দিচ্ছি। আর মশারিটা তো আমার যেহেতু এখন মাঝে মধ্যে টাঙানো হচ্ছে, তাই আর নিচে পুটলিটার মধ্যে নিলাম না, ওই যে এভাবে একদম গোল মতো করে একটা সাইড দিয়ে কিন্তু রেখে দেবো। কারণ আবার যদি পেছনের রুমে নিয়ে যায় না, তোমাদের দাদা ভাই আবার রেখে যাবে। মশারি টাঙাতে এসে দেখবেন নেই, আবার পেছনের রুম থেকে গিয়ে আনতে লাগে, ওই আবার বকাঝোকা করবে। তাই এই সাইড দিয়ে রেখে দিলাম। কতদিন যাবত তোর মশারি আমাদের একদমই টাঙানো হতো না, বৃষ্টি হওয়ার পর এত পরিমাণে মশার উপদ্রব বেড়েছে, তো তাই জন্য কিন্তু মশারিটা টাঙাতে হয়। তো দেখো খাটের স্ট্যান্ডগুলো ভালো করে মুছে নিয়েছি, নিয়ে জানলাটাকে ভালো করে কিন্তু মুছে দিয়েছি। তো দিয়ে এবারে দেখো খাটের স্ট্যান্ডের এই যে নিচগুলোও ভালো করে মুছে দিচ্ছি, দিয়ে এই সাইডগুলোও কিন্তু আমি এখন মুছে নেবো। এই যে দেখো সাইডের টিনগুলো, সেদিন তো সোফার উপরে টিনগুলো মুছেছিলাম দেখেছিলে, তো আজকে এই সাইডের টিনগুলো একটু ভালো করে মুছে দিচ্ছি। কি জানো তো বন্ধুরা, একার সংসার হলেও আমরা অনেক সময় দেখবো অনেকে বলে থাকে যে আমি একা হাতে কীভাবে কোনটা সামলাবো, এটা কিন্তু না, নিজের মন চাইলে কিন্তু সব কিছুই করা যায়। আমার একা সংসার হয়েছে, দেখো আমি আমার ঘর দূরে, তোমরা মানে আমার ব্লগে তো তোমরা দেখোই যে আমি কিভাবে আমার মানে একা হাতে হলো আমি ঘর দোরগুলো কিভাবে গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রাখি। একা হাতে সবজি কাটা, রান্না বান্না, কাপড় কাচা, এদিকে আবার ঘর দোর পরিষ্কার, সমস্তটা কিন্তু একা হাতেই করি। আমরা চাইলে কিন্তু সব কিছুই করতে পারি আমরা মহিলারা। তো তাই জন্য দেখো একা হলেও না হয়তো অনেক সময় একটু কষ্ট হয়ে যায়,
কিন্তু আমি কিন্তু ঘর দুয়ার সবসময় দেখবে গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রাখি। এটা বলি না যে সময় নেই, পারবো না, এরকমটা বলি না। হয়তো কোনো দিন এরকমটা হয়, আজকে পারলাম না, সকালে পারলাম না, বিকেলে করলাম, আজকে পারলাম না, কালকে করব, মানে এরকমটা কিন্তু আমি করে থাকি। তা বলে কিন্তু ওই যে ঘর দুয়ার আগোছালো করে কাজকর্ম ফেলে রেখে মানে গল্প করলাম বা এমনিতে শুয়ে রইলাম, ওইটা কিন্তু আমি কখনোই করি না। তোমরা সবসময় জানো আমি যদি ঘর দোরগুলো গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে না রাখি না, আমার যেন ঘুমও আসবে না, আমার ভালোই লাগে না, যেন ঘরের মধ্যে যেন একটা নেগেটিভ ভাব কি কাজ করে, তখন নিজের মধ্যে যেন এনার্জিটা খুঁজে পাই না। আর ঘর দোর যদি পরিষ্কার পরিপাটি গুছানো গাছানো থাকে, ক্লিন থাকে, চারিদিকটা যেন দেখতেও ভালো লাগে, পজিটিভ ভাবও ঘরের মধ্যে পায়, আর নিজের মধ্যে যেন অটোমেটিকলি তখন পজিটিভ ভাবটা চলে আসে, মানে এনার্জিটা যেন আমি কাজ করতে গিয়ে পাই এরকম। তো এবারে দেখো সোফাগুলো একটু ঠিকঠাক করে নিচ্ছে। আর এখন তো সোফার কাভারগুলো না কদিন বাঁধবো না ভেবেছি, কারণ এই যে পুজো পার্বণ আসছে, তো একবার এখন আবার যদি পেতে নিই আবার সে কদিন বাদে আমাকে ধুতেই লাগবে। তো তাই জন্য কিন্তু এগুলো আর মানে বাঁধবো না, এখন তুলেই রাখবো। আর এখন সোফাগুলো এইভাবে আমার থাকবে, যদিও আর একটা সেট আছে, তারপরেও এখন ভাবলাম কি বাঁধবই না, এইভাবে কতদিন যাবত রাখি। তারপর ড্রেসিং টেবিলটা মুছে নিয়েছি, নিয়ে এবারে দেখো এই যে সুকেশটাকে ভালো করে একদম নিচটা মুছে দিচ্ছি। এটা তো আমার সবসময় মুছতে লাগে, তোমরা জানোই, তোমাদেরকে বলি আমি যে ধুলোবাড়িটা যেমন মানে এটার উপরেই বেশি পড়ে, তো তাই জন্য আমার এগুলো মুছতে লাগে, ড্রেসিং টেবিল আর এটা। তারপরে এই যে কটুকাটিগুলো মানে একটু কি আর একটু ভিজে ভিজে ভাব রয়েছে, 1-2 ফোঁটা জল লেগে আছে। তো তাই জন্য ভাবলাম বাইরে রেখে যে আমি স্নানে যাব, তো ওইদিকে যদি আবার বৃষ্টি চলে আসে তাহলে তো যতটুকু শুকিয়েছে সেটাই আমার যাবে জলে। তো তাই জন্য ঘরে এনে একটা কাপড় দিয়ে যে 1-2 ফোঁটা জল লেগে আছে ওইটাকে একটু মুছে দিচ্ছি, দিয়ে এভাবে কিন্তু রেখে দিচ্ছি। পরে একদম এগুলোকে তুলে রাখবো, এখন এইভাবেই রেখে দেবো, এখন আর মানে মুখটা লাগাবো না, এভাবে জলটা মুছে দিয়ে কিন্তু রাখছি। আগে আমার মাকেও দেখতাম এরকমটা করতো, রোদে দিয়ে মানে রেখে যখন ঘরে আনবে না 1-2 ফোঁটা যদি জল লেগে থাকতো, তখন মাকে দেখতাম এরকম শুকনো কাপড় নিয়ে চারিদিকটা মুছে কিছুক্ষণ এভাবে রেখে তারপর গিয়ে কটুকাটি লাগিয়ে কিন্তু রাখতো। তো বেশ দেখো কতগুলো কিন্তু কোটোকাটি পড়েছে। আর এই জলের জগটা তো এতদিন ছিল, জলেই ছিল এটার মধ্যে, আজকে ফেলে দিয়েছি কারণ আরেকটা জগ নামিয়েছি, ওই জগটা আমার খুব ফেভারিট, তো তাই জন্য এটা তুলে রেখে দেবো, কারণ 2টা জগ তো আর লাগবে না, ঘরে কত বোতলও পড়ে আছে। তো তাই কিন্তু জগটা ওই ঘরে নিয়ে গেছি, যাতে একটা গ্লাস নিয়ে রাখবো, জগটা থেকে যাতে জল টল খাওয়া হয়, না হলে তো সবসময় বোতল দিয়েই খাওয়া হয়, তাই আর এমনিতে কিন্তু গ্লাস দিয়ে জল খাওয়া কিন্তু খুবই ভালো। তারপরে এই যে দেখো এই জাগটার কথা বলেছিলাম, জাগটা আমার এতটা ফেভারিট, খুবই ফেভারিট। তো এই জাগটা এখন এখানে এনে রাখবো, আর এই কাচের যে ইয়েটা দেখতে পাচ্ছ গ্লাসটা এখানে রেখে দেবো, তাহলে দেখবে এটা থেকে কিন্তু জল খাওয়া হবে, না হলে না জগের মধ্যে জল এমনিতেই পড়ে থাকে, পেছনের রুমে যে রাখতাম খাওয়া আর হতো না, এই জল আজকে ফেলে দিয়েছি, দিয়ে মানে ঝাঁকটা কিন্তু ধুয়েছি। তো এদিকে দেখো 1 গ্লাস জলও খেয়ে নিয়েছি। এই কাজগুলো করতে করতে যেন আমি হাঁপিয়ে যাচ্ছি, আর রোদও তো দিচ্ছে না, কড়া রোদ, তো বৃষ্টি পরে দেখবে এরকম কড়া রোদ কিন্তু দেয়, আর এরকম রোদটা দিলে ভালোও লাগে। বাপরে বাপ কি পরিমাণে বৃষ্টি দিয়েছিল কদিন যাবত, কাপড় চোপড়ে ঘরের মধ্যে যেন একদম মানে কাপড় চোপড়ের কারখানা পড়ে গেছে এরকম। তো যাই হোক, এখন কাপড় চোপড় ধুতে এখন কাপড় চোপড় গিয়ে কমছে। তো আজকের কাপড়গুলো ধোয়া হয়েছে, তো একদম সমস্ত কাপড় চোপড় আমার ঘরের বলতে পারো শেষ, মানে সমস্ত ধোয়াধুয়ি হয়ে গেছে, যেগুলো ধোয়ার ছিল। আমি তো আর এখন পুজো পার্বণের করছি না যে সমস্ত কাপড় চোপড় ধুয়ে নেবো, এটা তো আর করছি না, তাই তো যেগুলো এতদিন ছিল তো এগুলো সমস্ত কিছু ধুয়ে নিয়েছি। তো ধুয়ে নিয়ে যাক, এগুলো শুকিয়ে নিয়ে গুছিয়ে রাখতে পারলেই বেশ আমার বড় একটা কাজ শেষ হবে। আর এদিকে দেখো কুল বালিশগুলো কিন্তু ঘরে নিয়ে গেছি, আর বালিশগুলো রেখে দিলাম। বালিশগুলো ভাবলাম তোমাদের দাদা ভাইয়ের আবার একটু ঘাড় ব্যথাও হচ্ছে, তো ভাবলাম যে আর একটু রোদে লাগিয়ে দিই, মানে ভালো করে একটু রোদটা লাগিয়ে নিন। অন্য সময় দেখবে ঘাড়টার ব্যথা হলে বালিশগুলো একটু রোদে দিয়ে ঘুমলে দেখবে ঠিকঠাক হয়ে যায়। তারপরে আবার সব ঘাড় ব্যথা কিন্তু এরকম না যে বালিশ রোদে দিলে আমার ঘাড় ব্যথা ঠিক হয়ে যাবে, এরকম না, কোনো ক্ষেত্রে এরকমটা হয়, দেখবে বালিশগুলো একটু রোদে দিয়ে লাগিয়ে ঘুমোতে পারলে না ঘাড় ব্যথাটা কমে যায়। তো এই যে দেখো এবারে পুরো জায়গাটা একদম ঝাড় দিয়ে নিয়েছি ভালো করে, আর বালিশগুলো না মাঝখানে রাখলাম, ওই যে কাপড়টা ধুয়ে দিলাম, এখন যদি আবার জল ছিটাটা গিয়ে পড়ে তাই। তারপর এদিকে এবারে ঘরটা মুছে নিচ্ছি, যেহেতু ঘরটা ক্লিন করলাম, আর বৃষ্টি নিয়ে ঘরটা ঠিকঠাক মুছাও যাচ্ছে না, যেন সেদিন মুছেছিলাম, তারপরেও আজকে যেহেতু ঘরটা পরিষ্কার করলাম আর রোদও দিয়েছে জলমলে, এবারে মন চাইছে ঘরটাকে একটু ভালো করে পরিষ্কার করি। তো এদিকে দেখো স্রাব দিয়ে কিন্তু পুরো ঘরটাকে মুছে নিচ্ছি। তো পেছনের রুমটাকে মুছলাম, মুছে একদম এই সুগেজের তল মিচিপের তল ভালো করে মুছে নিয়েছি, নিয়ে এবারে কিন্তু মানে এই জায়গাটা মুছছি। তো খাটের তলাটাকে ভালো করে মুছে নিচ্ছি, আর আমি যখনই ঘর মুছতে যাই আমার পুরো খাটের তলা আগে মুছতেই লাগবে, খাটের তলা না মুছলে যেন আমার ঘর যে মুছলাম ওই রকমটা মনেই হয় না, ভালোও লাগে না, তাই জন্য কিন্তু মানে খাটের তলাটা আমি যখনই ঘর মুছি তখনই কিন্তু মুছি। তো এদিকে দেখো পাপুসটা এখানে দিয়ে দিলাম, দিয়ে এবারে ওই যে ড্রেসিং টেবিলের তল ভালো করে একদম মুছে নেবো। আর স্রাব দিয়ে মুছলে না অনেকটা ময়লাও কাটে, যেহেতু এতদিন যাবত বৃষ্টি ছিল ঠিকঠাকভাবে ঘরটার মুছা হয়নি, মাঝে একদিন মুছেছিলাম অতটুকুই, তো তাই জন্য কিন্তু স্রাবটা দিয়ে আরও মুছছি, যাতে ময়লা টয়লা থাকলে একদম
চলে আসে, অনেকটা ময়লা কাটে। জানি না তোমরা কে কীভাবে মুছো, মানে অনেকে ফেনাইল দিয়েও মুছো, তো ফেনাইল দিয়ে মুছলেও ভালো হয় ঘরের পোকামাকড়টার জন্য। কোনো পোকামাকড় থাকলে কিন্তু আর আসে না, কিন্তু এরকম মাঝে মধ্যে না স্রাব দিয়ে মুছবে, দেখবে ঘর একদম কিন্তু চকচকে করে। আর এদিকে পাখাটা চালিয়ে রাখলাম আমার ঘরটা যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো ঘরটা মুছে চলে যাবো স্নান করতে। এদিকে আমাদের আবার গ্যাস আসার কথা, কখন আবার এসে ফোন করবে। আর আমি এদিকে স্নানে যে মানে এখন যে যাবো সেটাও যেন লাগছে। আজকে যে কাজ করছি না, খাওয়া দাওয়ার পর থেকে যা যা কাজগুলো করছি, সেই কাজগুলো করতে গিয়ে মোবাইল মনে হয় পরিবারের মতো গিয়ে দেখলাম। এই যে কখন ফোন আসবে, আর ভিডিও যখন করি না আমার মোবাইলটা তখন সাউন্ড হয় না, ফোন টোন আসলেও না আমি বলতে পারি না। তো সেটাই ভাবছি। আর আমার শাশুড়ি মা এসে কিন্তু আমার গ্যাসের কথা বলছে সিলিন্ডার তোমাদের দাদা ভাই আমাদের বাড়ির সামনে একটা বাড়িতে গিয়ে খালি সিলিন্ডারটা দিয়ে আসলো, ওইটা আবার বাড়ি থেকে আমার নেওয়া। তো তোমাদের দাদা ভাই ওই বাড়িতে নিয়ে রাখলো, যখন মানে আমাদের ইয়ের সামনে মানে ইয়েটা আসবে, স্ট্যান্ডের সামনে আসবে, মানে আমাদের গেটের সামনে না, একটু সামনে দাঁড়িয়ে মানে যেতে লাগবে। তো তার জন্য ওদের বাড়িতেই সিলিন্ডারটা দিয়ে গেল, যাতে আমার নিতে গেলে সুবিধা হয়, ওইটাই আমার শাশুড়ি মা বলছিল। তো তাই জন্য না তাড়াহুড়ো একটু করছি। আর কতবার যে মোবাইল দেখছি, এরকম দুটানা নিয়ে না কাজ করতে গেলে যেন অসুবিধাই হয়। যাই হোক, তারপরেও আমার সমস্ত কাজ বাজ কমপ্লিট। এবারে স্নানটা করে ঘরে চলে আসতে পারলেই বেশ, তারপর ফোনটা আসলেও কোনো অসুবিধা হবে না। তো এবারে দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে ঘর তো ক্লিন হয়ে গেছে। এবারে আমার টিনেগারা ঘরের লুকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বেশি একটা সময় লাগে না, মাত্র কিছুক্ষণ সময় দিলেই কিন্তু তোমার ঘর দোর গুছিয়ে গাছিয়ে তুমিও পরিপাটি করে রাখতে পারবে। তোমরা অনেকে আমাকে বলো যে দিদি তোমার কাজগুলো খুব সুন্দর, তোমার ঘরটা দেখতে খুব ভালো লাগে। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এই যে সুন্দর সুন্দর কমেন্টগুলো করো। এতে জানো কি হয়, আমি যে পরের দিনকে ব্লগ করবো সেটার জন্য আমি এনার্জিটা পাই। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাই বাই, তোমরা সবাই ভালো।